কিছু এত কিছুর পরে শিক্ষা নিতে পারলাম না, নিজেকে পরিবর্তন করতে পারলাম না আমরা। এবং মানে সবকিছুর পরে আবারও রহমান মাসুম, এই অনলাইনের পীর, যিনি কমেন্ট করেছিলেন যে কাকে দিয়ে কি কি সম্ভব, কাকে দিয়ে কি কি সম্ভব না, মনে আছে? সেই বাকাত মানে আপনার তাল গাছ বা নারিকেল গাছের উদাহরণ দিয়েছিলাম, বলছিলাম যে আপনি গাদা দিয়ে গুড়ার কাজ কখনোই করতে পারবেন না। যদি মনে করেন করতে পারবেন, আপনার মতো বোকা স্টুপিড পৃথিবীতে আর একটা নেই। সেটা বলি নাই, বলেছিলাম কাকে কি দিয়ে কোথায় কিভাবে সুশাসন এবং এবং দেশ পরিবর্তন, রাজনীতি পরিবর্তন করতে পারবেন, কি করতে পারবেন না। এই উদাহরণটা দিয়েছিলাম, বলেছিলাম যে যে মানে তাল গাছটা বা নারিকেল গাছটা বা সুপারি গাছটা বাঁকা হয়ে এভাবে উঠেছে, বড় হয়েছে, এখন সুপারিও দিচ্ছে, নারিকেলও দিচ্ছে। আপনি মনে করেন এই বাঁকা গাছটা একটা ডিস্টার্ব, এটাকে আপনি পরিবর্তন করতে চান, জায়গাতে আনতে চান, আপনি জায়গাতে আনতে পারবেন না। দ্য অনলি সলিউশন টু কাট ইট দ্য রুট, দ্যাটস ইট। কারণ ওই বাঁকা গাছ আপনি কখনো সোজা করতে পারবেন না, ইট ইজ ইম্পসিবল। করতে যান, এটা ভেঙে পড়বে। বলি নাই বলেছি। সুতরাং আমরা এটা কনফার্ম, গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশ আর চেয়ে সুশাসন এবং পরিবর্তন যে আসবে না, সেটা দিনচে দিন সুস্পষ্ট এবং লক্ষণটা স্পষ্ট হচ্ছে। ভারতীয় আগ্রাসন থেকে মানে এই 15 মাস ডক্টর ইউনূসের অনেক সফলতার মধ্যে একটা সফলতা ছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা, and he did. He was able to do that and he achieved it. আমরা আবারও সেই গর্তে আবদ্ধ। দুঃখ লাগে, এদেশের জন্য এত কষ্ট সবাই আপনারা করেছেন, আমরা সবাই করেছি, কিন্তু যেই লাউ সেই কদুতে পরিণত হচ্ছে সবকিছু। ক্রিকেট বোর্ডের এডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সভাপতি বানানো হয়েছে সেই তামিম ইকবাল, ভারতীয় দালাল, সেই দালালকে বানানো হয়েছে। দালাল ছাড়া আমরা কাউকে দেখি না পৃথিবীতে। বাংলা বললাম না, এই যে বলছিলাম যে যাকে দিয়ে যে মানে মাইন্ডসেট, এত কষ্ট করে আমরা এত কিছু বোঝানোর পরেও রাজনীতিবিদরা মনে করে ভারতী বাপ, ভারতী মা, ভারতী আমাদের জন্মদাতা, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু ডক্টর ইউনূস দেখিয়ে দিয়ে গেছে ভারত ইজ নট এ ফ্যাক্টর। বাংলাদেশ ভারতীয় পণ্য ছাড়া চলতে পারে, সেটা প্রমাণ করে গেছিল ইন্টারিম গভর্নমেন্ট অনেক মানে ব্যর্থতার ভিতরে। যদিও এই ডক্টর ইউনূস গভর্নমেন্ট সবচেয়ে স্টুপিডিটি ছিল, স্টুপিড অযোগ্য মানুষদেরকে উপদেষ্টা পরিষদে, যারা রাজনীতি বোঝেন না, আন্তর্জাতিক রাজনীতি বোঝেন না, তাদেরকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা, মাহফুজের মতো স্টুপিডকে মানে উপদেষ্টা বানানো, আসিফ মাহমুদের মতো ব্যক্তিকে উপদেষ্টা বানানো। আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ব্যক্তিদের দিয়ে আন্দোলন করে সরকার পরিবর্তন করা যাবে, বিপ্লব করা যাবে, রাষ্ট্র পরিচালনায় এই ধরনের স্টুপিডদেরকে যুক্ত করা যাবে না, এটা কোনো ফল বয়ে আনবে না। That's what it is. And I said on many occasions and exactly সেটা প্রমাণ হয়েছে। ক্রিকেট বোর্ডের আমি আবার বলছি, এই ক্রিকেট বোর্ডের সভাপতি যদি জাইমা রহমান হতেন বা জুবায়দা রহমান হতেন বা কুকুর রহমানের মানে আরাফাত রহমান কুকুর ওয়াইফ হতেন, বিশ্বাস করেন আমি বলতাম ও এটা বিএনপির লোক, তো উনি আর কিছু বলতাম, সেটা বলতাম না। আমি যদি বলতেই হতো, আমি একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, কিন্তু তামিম ইকবালকে বোর্ড সভাপতি বানানো হয়েছে, এটা একটা অবশ্যই মানে ভারতীয় দালালকে বানানো হয়েছে। কিন্তু বিএনপির জাইমা রহমান আর যাই হোক, ভারতীয় দালাল হবে না সে, কারণ এদের এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে এদের জন্ম। সত্য কথা বলতে গেলে রাইট, বিএনপির জন্ম, তাদেরও জন্ম, এটা আমি মনে প্রায় বিশ্বাস করি। হয়তো দেখাতে পারে লোক দেখানো অনেক কিছুই, ওই জায়গাতে তারা কখনোই যেতে পারবে না, যাবেও না, দ্যাটস ফর শিওর। যায়ওনি তারা অতীতে, 3 বার বিএনপি ক্ষমতায় ছিল, ওই জায়গাতে যায়নি। কিন্তু এখন যে পরিবর্তন, কিছু দালালদের লক্ষণ আমরা, এই যে এই দালালটাকে বিশ্বাস করেন, ভারত প্রমাণ করেছে, ভারত আমাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনার অস্তিত্ব আমরা বিলীন করে দেব, সেটাই প্রমাণ হয়েছে এই জায়গাতে আজকে। এটা দুঃখজনক, এটা দেশের জন্য অশনি সংকেত। আমিনুল ইসলাম বুলবুলকে সরানো যে সরকার সরাতে পারে, নট এ প্রবলেম, যদি চায়। যদিও ক্রিকেট বোর্ডের কিছু আইসিসির কিছু নিয়ম কানুন আছে, কিন্তু আইসিসি কে? আইসিসি তো ভারত। আপনি কোথায় নিয়ম, কার নিয়ম কোথায় রাখেন, রাইট? 2 দিন আগে শুনছিলাম ডাইরেক্টরদেরকে বই দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে, লুপ দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে, সো দ্যাট এটা ভেঙে দেওয়া যেতে পারে, দ্যাটস ফাইন, রাইট? কিন্তু আমার প্রশ্ন তো এই জায়গাতে না, প্রশ্ন হলো আমিনুল ইসলাম বুলবুল তো বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় নাই, ভারতের বিরুদ্ধে অবস্থান নিলে তার এমন করুণ পরিণতি কেন হবে? তাহলে কি ইলিয়াস আলী পরিণতি যেভাবে হয়েছিল, সেই কি পরিণতি তো আমিনুল ইসলাম বুলবুলের হবে? ভারত বিরোধিতা করার কারণে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সেফ থাকবে না শুধু ভারত বিরোধিতা করার জন্য? এর জন্য কি বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? এর জন্য কি নতুন দেশ, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি বলে আমরা দাবি করেছি? বুলন্ডিত করা হয়েছে, হচ্ছে এটা চলে গেছে সেই স্বাধীনতা। তার জন্য দায়ী ডক্টর ইউনূসের অপদার্থদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ সাধন, যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ন্যূনতম কোনো মানে কমন সেন্স ছিল না তাদের, উনার নিজেরও ছিল না। তারপরে উনারা মানুষের ভালোবাসায়
সাপোর্টসের কারণে অনেক ভুলভ্রান্তির ভিতরে তারা পুলিশকে কোনোভাবে কোনো রিফর্মস করেই যাননি। যদিও পুলিশ অধ্যাদেশ যেটা করেছিলেন সেটা বাতিল করেছেন বর্তমান সরকার, বিচার বিভাগের জুডিশিয়াল কমিশন সেটাও বাতিল করেছেন। সবই শেষ। খুবই দুঃখ লাগে আমাদের। আমরা এত কষ্ট করেছি, কত স্যাক্রিফাইস করেছি, দেশ নিজের বাইরের মুখটা পর্যন্ত আমরা দেখতে পারি নাই এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। আর আজকে এগুলা দেখি দুঃখ লাগে। ঠিক আছে, সময় আসবে, আবারও সময় আসবে, আসবে না তা না, আসবে। যদিও আসলেও কিছু হবে না, কেননা জামাত স্টুপিড রাজনীতির দ্বারা। জামাতে আছে ইরানের খামিনির জানাজা পড়া নিয়ে, ইরানের খামিনি মল্লকের তারেক রহমান জবাব দেয়, এই ধরনের স্লোগান নিয়ে স্টুপিড পলিটিক্স নিয়ে জামাত ব্যস্ত। এদেরকে দিয়ে অন্তত কাজ যাই হোক রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে কোনো রেজাল্ট আশা করবেন না আপনারা। এবং জামাত ইসলামী আবার বলছি, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় জীবনে যেতে পারবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, সবকিছু করতে পারবেন জামাত ইসলাম এই নাম দিয়ে, জামাত জীবনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। আর স্টুপিড রাজনীতি তো আছেই। জামাত এই 15 মাসে এমন কিছু রাজনীতি করেছেন, আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের মূল কয়েকটা ডিপার্টমেন্ট আমি জেনে বলছি, জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তারা দেখতে চান না। এটা আমি আবার বলছি, চাইলে যেতে পারবেন। আমি বলছি না তারা ডিসঅনেস্ট, তারা চুপ, এই জন্য বলছি না। স্টুপিড রাজনীতি তাদের, ভবিষ্যৎ পর্যবেক্ষণ না করে রাজনীতি করার কারণে। আমি বলছিলাম প্যালেস্টাইন মিজানুর রহমান আজহারী, আরে বাপরে বাপ, মালয়েশিয়া থেকে এসেই উনি প্যালেস্টাইনকে ফ্রি করে ফেলছে, হয়েছে ফ্রি, সে নিজেই এখন বন্দী। এই কথাটাই বারবার বলছি, আপনি যদি অন্যের ঘরে আগুন আলো জ্বালাতে চান, আপনি নিজের ঘর অন্ধকার করে দিবেন। ডোন্ট ডু দ্যাট, ইটস নট এ টাইম রাইট নাও। সময় যখন আসবে অপেক্ষা করতে থাকুন। আর আপনার এগুলা সমস্যার সমাধান তো আপনার হাতে না, এগুলো সমস্যার সমাধান যাদের হাতে, এরা অন্য লেভেলের। আপনি জীবনে কোন সমস্যার প্রতিবাদ করতে না পারেন, চুপ থাকেন। চুপ থাকা, ভিতর প্রতিবাদ করা। কারণ আপনার দেশ, জাতি, ধর্ম, বর্ণ যদি বিপদগ্রস্ত হয়, সেই প্রতিবাদ আমি জীবনে করব। আমি প্রতিবাদ করতে গিয়ে যদি আমার পরিবার, আমার দেশ, জাতি, ধর্ম, বর্ণ সব বিপদগ্রস্ত হয়, সেই প্রতিবাদে আমি যাবই না। দ্যাটস দ্য বটম লাইন। এটাই সেন্স, এটাই রাজনীতিবিদদের চরিত্র হওয়া উচিত। কিন্তু এখানে যে কাজ করা হয়েছে, স্টুপিডিটি কাকে বলে তারা করেছেন। তারপরে দেখেন সাদিক কাইয়ুম, আরে বাপরে বাপ, খামিল সাহেব মারা গেছে, সে জানাজা পড়ে ফেলতেছে, আরে বাপরে বাপ। এগুলা নাই, এটা পৃথিবী দেখে না? সারা পৃথিবী এগুলো দেখতেছে। যারা দেখার, এরা যখন লক করে ফেলবে আপনাকে, আপনি এখান থেকে মুভ করতে পারবেন না। মিজানুর রহমান আজহারী, উনি কি একজন উগ্র? উনি কি রেডিক্যাল? না, হি ইজ নট। একজন মডার্ন কন্টেম্পোরারি বক্তা, কিন্তু স্টুপিড, ইন্টারন্যাশনাল স্টুপিড, যে কারণে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। ইজ ওভার, দ্যাটস ইট। আগামীতে উনি মালয়েশিয়াতে থাকতে হবে। স্টুপিডিটির আমি বাধা দিছিলাম, আমাকে বলে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল। I know why I say that, because আমি এডুকেটেড এবং আমি ভেরি সেন্সেবল। আপনাদেরকে আমি পড়ানোর ক্ষমতা রাখি, সেন্সিবিলিটি এবং ওয়ার্ল্ডের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি কিভাবে যায় সেই বিষয় নিয়ে। আমি এই জন্যই বলছি, আপনাকে আমার প্রমাণ পেয়েছেন? এখন প্রমাণ কি পেয়েছেন? আমি যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো সাহস করে কেউ বলবে না। এই যে আজকে বললাম না জামাত নিয়ে, এই কথাগুলো কেউ বলবে না। আমি বলতেছি, যদি তারা শুধরায় না, ইটস ওভার ফর জামাত, দ্যাটস ইট। জামাত আর কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে না। এই 15 মাসের এমন কিছু রাজনীতি, ভুল রাজনীতি তারা করেছেন, তাদেরকে দেশ নিয়ে ব্যস্ত থাকার জন্য বারবার বলছিলাম আমরা সবাই। না, তারা কি করেছেন? আরে বাপরে, তারা প্যালেস্টাইন স্বাধীন করে ফেলতেছেন, ইরান তারা স্বাধীন করে ফেলতেছেন। ক্ষমতা আছে, নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনারা। আর আপনারা এই দেশকে স্বাধীন করে ফেলবেন। প্রতিবাদকে কি প্রতিবাদ করবেন আপনারা? আপনারা এই প্রতিবাদ করে লাভ আছে যদি আপনার সর্বনাশ হয়ে যায়? আচ্ছা, গেল। এখন জানি এই কথাগুলো বললে আপনারা বলবেন হোয়াট ইজ আপ ব্রাদার, আমি কি বলবো না? জান, আপনারা বলেন। এই মাসেও বাংলাদেশ ডেনিম রপ্তানি করে যুক্তরাষ্ট্রে চায়নাকে অতিক্রম করেছে। নাম্বার 1, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনার ব্রেড এন্ড বাটার এই জায়গাটাকে রাখতে হবে আপনার অন্য লেভেলে। সেন্সিবিলিটি একজন রাজনীতিবিদদের নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক এবং কোয়ালিটি। ইফ ইউ ডু নট হ্যাভ ইট, ইউ আর স্টুপিড, ইউ শুড নট বি ইন পলিটিক্স। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এই দেখেন না, গতকালকে ব্যারিস্টার শাহরিয়ার কবির যে উনি ভালো কাজ করতেছে, কথা বলতেছে, বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকেন, উনি কেন ইরান হতে পারলো না? আরে বাপরে বাপ, আপনি যে ইরান হবেন, ইরান হলে তো দেশ বিরান হবে। এটা আপনার বাপাসে রক্ষা করার। আপনি যে ইরান হবেন, সৌদি আরব বিরান করে দিবে বাংলাদেশকে। কারণ সৌদি আরবের নাম্বার 1 শত্রু হচ্ছে ইরান, কাতারের নাম্বার 1 শত্রু হচ্ছে ইরান, আরব আমিরাতের নাম্বার 1 শত্রু হচ্ছে ইরান, বাহরাইনের নাম্বার 1 শত্রু হচ্ছে ইরান, কুয়েতের নাম্বার 1 শত্রু হচ্ছে ইরান। তখন কি হবে? এগুলা বলার আগে ভাববেন না যে কথাটা জাতির জন্য বা আমার দলের জন্য ক্ষতি হবে কিনা? ভাববেন না? আমি বারবার বলি নাই যে প্রতিবাদ করতে গিয়ে যদি দেশ, জাতি, ধর্ম, বর্ণ ধ্বংস হয়ে যায়, সেই প্রতিবাদ আমি কখনই করবো না। And it's not your job. Watch closely.
নীরব থাকা সময় মতো, সেটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। যদি না আপনার মুখ খুলে এটা বিপদ আসে, দ্যাটস বাটম লাইন। না, বলতেই হবে। উনি দেখছেন না, উনি জানো তো, আপনি মানে এখন ধরেন আমেরিকান মানে স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন জানে না উনি জামাতের লোক, তাহলে কি হলো? এরা গেলে কি হবে? এরা হামাস সরকার হবে, এরা ইরানের মানে সরকার হবে, বুঝেন আপনি? এরা আফগানিস্তানের তালেবানদের সরকার হবে। এই সরকার কি কখনো মানে পশ্চিমারা খাওয়ার সমর্থন দিবে? লোক দেখানো, আপনাদের সাথে যে সম্পর্ক সেটা লোক দেখানোতে সীমাবদ্ধ। ওই যে জায়গা, আমি 100 বার ওয়ার্নিং দিছিলাম, বলছিলাম আপনারা জানেন না যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক উনি স্টিভেন মিলার, এ বদলুক খেয়ে খবরটা নিয়ে দেখবেন। ট্যারিফ খেয়েছিল প্যালেস্তাইনের পক্ষে বাংলাদেশে। এখন আপনারা এই কথা বললেই বলবো যে আমরা কেন আমরা করবো না? করে কি করবেন আপনি? আপনি যদি উপাস থাকতো এটা করে, এটা করে কোনো মানে আছে? আপনি তো তাদেরকে মুক্ত করতে পারলেন না, নিজে এখন তাদের অবস্থানে পড়ে গেলেন। এবং এগুলো কেন বলছি? এগুলো বলার কারণটা হলো আমেরিকা এগুলো বদারও করতো না অন্য কোনো প্রেসিডেন্ট থাকলে। তারপর সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? ভারত এগুলার সুযোগ নেই। আপনি জানেন না, ভারত চায় আমরা যত বেশি আমেরিকা বিরোধী কাজ করি তত বেশি ভারতের জন্য লাভ। তারা এনায়েতুল্লাহ আব্বাসীর মতো ব্যক্তিকে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি পয়সা দেয় পশ্চিমা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। আমি জেনে বলছি, লিখিত দিতে পারবে প্রমাণ সহ। Yeah, to do it. Why? Because this is their case study. This is their project's elements. They are in a project. There is a project. There are many projects. Right? So projected elements গুলো হচ্ছে আব্বাসি, চরমুনাই, এই যে আমাদের যে মানে ওই যে আপনার ওই যে হেফাজত আছে, এরা যে বক্তব্য দেয় এগুলো তারা গেদার করে, তারা এখানে তুলে বাংলাদেশে ইমিগ্রেশন বন্ধ, স্থায়ী ইমিগ্রেশন আমেরিকা থেকে এই মুহূর্তে স্থগিত। Why? Because আমেরিকান গভর্নমেন্ট মনে করে এরা সবচেয়ে বেশি আমেরিকান হেটার মানুষ এই মুহূর্তে। আপনি ইসরায়েলকে হেট করবেন, তারা মনে করবে আমেরিকাকে হেট করে। দ্যাটস দ্য রুলস। আমার এই কথাটা খারাপ লাগলো, ভালো লাগলো, আমি বলতে বাধ্য হলাম, বললাম আমি আপনাদেরকে। এখন বলবেন ভাই এটা কি নিয়ম? হ্যাঁ, এটা নিয়ম না, এটা নিয়ম না, তারপরে এটা নিয়ম। কিছু করার আছে আপনার? কিছু করতে পারেন আপনি? আমেরিকা যদি আগামীকালকে বলে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিব না, তো কি করবেন আপনি? ইরানি রপ্তানি করবেন? পারবেন ইরানি রপ্তানি করতে? How much trade, worth of or amount of trade we do with Iran? Nothing. Then what is that? আপনি অন্যের প্রতিবাদ করবেন না? করবেন, অবশ্যই করবেন। তবে যে অন্যের প্রতিবাদ করতে গেলে আপাতত দৃষ্টিতে বিপদে পড়তে হয়, সেই অন্যের প্রতিবাদের জন্য মুখ বন্ধ রাখবেন। আমি কি কথা এর চেয়ে বেশি খুলে বলা তো আমি তো পারবো না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটাই চলতে হবে। এরা যে কাজ করেছে, জামাতকে শেষ করে দিয়েছে। জামাত আর জীবনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে পারবেন না এই নাম দিয়ে, আর এভাবে। দ্যাটস দ্য বটম লাইন। এটা আমি আপনাদেরকে বললাম। আমি জানি এটা খুবই খারাপ লাগবে আপনাদেরকে। অনেক মানুষ আছেন যারা মনে করেন যে আমি এই কথাগুলো কেন বলি, এগুলো আমি জেনে শুনে বলছি আপনাদেরকে। স্টুপিড রাজনীতির জায়গা নেই পৃথিবীতে এখন। পৃথিবীটা খুবই ভোলাটাইল ও আগ্নেয়গিরির মতো, মানে যে কোন সময় চলে উঠতে পারে। এতে যদি হিসাব ভুল করে চলেন, কথাবার্তা বলেন, আপনি আর কোনোদিন দাঁড়াতে পারবেন। এমনও হবে জামাতকে বাংলাদেশ থেকে চিরতর বিদায় দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসা আবার পুনর্বাসন করা হবে, এবং এটা আমেরিকা থেকে অর্ডার আসতে পারে। যদিও শেখ হাসিনা আমেরিকান বুকের ভিতরে মানে বইয়ে মানে সিস্টেমে থ্রেট, আমেরিকার জন্য থ্রেট। ইয়েস, আওয়ামী লীগ তারা কিছু কাজ করেছে, এর জন্য না করলে এখনই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিএনপি বাধ্য হবে বাংলাদেশে। এটা বলে দিলাম আজকে আপনাদেরকে। স্টুপিড কাজ করবেন, এবার সমাধান করার ক্ষমতা আপনাদের কারণে, কিন্তু আপনারা স্টুপিড কাজ করেই যাচ্ছেন দেশের জন্য। আমি তাই বলছি, এটা নিয়ে আমাদের লং ডিবেট হওয়া দরকার। সবাই কথা বলুন, আসুন নিজেকে পরিবর্তন করে অন্য লেভেলে আসুন, না হলে আপনাদের মুক্তি নেই। এটা আমি বারবার বলছি, আমি জেনে বলছি। একটা শব্দ 2 বছর ধরে যা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, 3 বছর ধরে একটা শব্দ কখনো মিথ্যা হয়েছে কিনা দেখান আমারে, দেখান যা বলেছিলাম। কিন্তু খারাপ লাগবে আপনাদের প্রথমে শুনলে, মনে হবে আমি এই সেই দালাল এই সেই। না না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সাস্টেইনেবল মানে কথাবার্তা। If you do not believe, if you do not follow me, what I'm talking about, you cannot be sustained. There'll be no sustainability for you in the politics of Bangladesh or in anywhere, to be honest with you, because of your wrong directions and wrong politics. That's what it is. এটাই হলো বাস্তবতা। তো আমি এতটুকু বলি যে এই যে তামিম ইকবালকে দেওয়া হলো, এটা লজ্জা আমাদের জন্য। এটা খুবই রিগ্রেটফুল, কারণ সে ভারতীয় দালাল। আমি আবার বলছি, বিএনপির কেউ দিলে আপনি বলবেন দলীয় লোক দিয়েছে, সো হোয়াট? পাবারও তো দলীয় লোক ছিল। ক্রিকেট বোর্ডে সবসময় দলীয় লোক দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই। আজকে যদি আমি বলছি না জাইমা রহমান, শর্মিলা রহমান মানে কুকুর সাহেবের মানে স্ত্রী জুবাইদা রহমান, যে কাউকে দিল আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি একটাই, এই দালালদেরকে দুঃখ লাগে, এদের জন্য আমরা সংগ্রাম করেছি, এরা আমাদের বিরুদ্ধে ছিল। এই সে তামিম ইকবাল,
যে গণহত্যার সময় শেখ হাসিনার সাথে দেখা করে আসছিল গিয়ে বঙ্গভবনে, সে আজকে ক্রিকেট বোর্ডের সভাপতি। এটা লজ্জার এই নতুন বাংলাদেশের জন্য। এটাই আমার দুঃখ, আর কিছু না। তো এটা হবে, এটার কারণটা কি? আমরা শ্রীলঙ্কার মতো আন্ডারপ্যান করে রাস্তায় দৌড়াইয়া এদেরকে আমরা সিস্টেম করতে পারি না, এই রাজনীতিবিদদেরকে। আজকে কি করছে দেখছেন? নেপালের নতুন যে জেনজি আসছে, কি করছে দেখছেন? যত দুর্নীতিবাজ ছিল টপ লেভেলের, দেশকে দুর্নীতি করেছে, সব তাকে গ্রেফতার করেছে, প্রত্যেকটাকে গ্রেফতার করেছে। প্রায় 40 জনের লিস্ট, টপ লেভেলের দুর্নীতিবাজ যতটা ছিল, মানে যারা লুটপাট করেছে প্রত্যেককে গ্রেফতার করেছে এই যে র্যাপার যে বর্তমানে যে ক্ষমতা আসছে। আমরা কি পেরেছি? না। আমরা এখন মানে শাহাবুদ্দিন চুপ্পু আমাদের রাষ্ট্রপতি, চুপ্পু কিভাবে এখন প্রেসিডেন্ট থাকে? I can't believe it. I am shocked. How can he be in this position still? This is the greatest, I mean, honestly speaking, betrayal with the people. Right? All the martyrs who gave their lives during the uprising in Bangladesh. This is a shame for our country. Absolutely shame. Right? পৃথিবীতে এমন জঘন্যতম রাজনীতি আপনি কোথায় পাবেন না। 54 বছর আগের স্বাধীনতা, সারাদিন এটা নিয়ে। দেশের সুশাসন নাই, দেশে কোনো গুণগত পরিবর্তন নাই, স্বাস্থ্য ব্যবস্থা ব্যঙ্গ পেরেছে, অর্থনৈতিক অবস্থা আপনি দেখবেন। আমি আপনাকে বলি, একটা কথা এখন বলতে চাই না, তারপরে বলি, আপনার দুঃখ পাবেন নাকি, দুঃখ দেওয়ার জন্য না। সেটা হলো যে আমাদের দেশে আমাদের যে অর্থমন্ত্রী হয়েছেন, আপনি জানেন যারা ফিন্যান্সে পড়ালেখা করেছেন বা মানে এই ফিল্ডে যারা কাজ করে, তারা জানেন যে পারসেপশন এবং ভিজুয়ালাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। ওর আপনি যদি বলি যে মানে পজিটিভ এন্ড নেগেটিভ নিউজ এবং কনফিডেন্স এবং ইমেজ ইজ এ বিগ ডিল ইন ফিনান্সিয়াল সেক্টর। ফর এক্সাম্পল, এই দেখেন ইরানে যদি প্রথম হামলা করলো মানে ইসরায়েল, তারা আমেরিকান মানে অ্যালায়েন্স, পরের দিন থেকে তেলের দাম বাড়া শুরু করলো। আচ্ছা মানে বলেন তো, পরের দিন তেলের দাম বাড়ে কিভাবে? ওয়াই? কারণ যারা তেল বিক্রি করতেছে এরা তো ওই তেল কিনে নাই, এরা তো আগেই তেল কিনে নিছে, তারপরে তেলের দাম বাড়লো কেন? পারসেপশন, অবস্থা ভালো না, এই দাম বাড়াইতে হবে, দাম আমরা জানি এটা হবে। এই যে পারসেপশন, ভিজুয়ালাইজেশন, মানে নেগেটিভ ভিজুয়ালাইজেশন যেটা, এটাই হলো। এই যে অর্থ বিভাগে যেদিন অর্থমন্ত্রী বিকম পাস দেওয়া হয়েছে, সেদিন এই বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্টের খবর রচনা করা হয়েছে। আমি জানি, আমি বলতে চাইনি কথাটা, আমির খসরু মাহমুদ ভাই উনার বিরুদ্ধে আমি কথা বলছি না, আমি বলছি যে এটা তো উচিত হয়নি, এটা ফল পাবেন সরকার। অর্থমন্ত্রী সব সময় এমন একজন মানুষ থাকে যিনি একজন একাডেমিশিয়ান হবেন, as well as মানে আপনার মানে পলিটিশিয়ান, যোগ্য ব্যক্তি, যিনি সত্যিকার অর্থেই অর্থ বিষয়ে সারা পৃথিবীতে যে কোন জায়গাতে লেকচার দিতে পারেন, এই ধরনের ব্যক্তি হচ্ছে অর্থমন্ত্রী হয়। এটা হচ্ছে পারসেপশন এবং মানুষের কনফিডেন্সের জন্য, বিদেশি প্রতিষ্ঠানের কনফিডেন্স, IMF এর কনফিডেন্স, ওয়ার্ল্ড ব্যাংকের কনফিডেন্স। আপনি এটা ভুলুন্ঠিত করে দলীয় লোক হবে তো ডেফিনেটলি, কিন্তু যোগ্য মানুষ হতে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন অর্থমন্ত্রী বিষয়ে এমন নাইভ সিদ্ধান্ত এর আগে কখনোই আসেনি। এটা there are many reasons why, because আমাদের দাদারা চান এই ক্ষেত্রে উনারা যেন থাকেন, তাহলে তো যেই পরিণতি সেই হবে। এখন আমি আজকে বলে দিলাম, আমি এই সেক্টরের কাজ করি, এই সেক্টরের আমার পড়ালেখা। আমি আজকে বলতেছি বাংলাদেশ 1 থেকে 1.5 বছর 2 বছরের ভিতরে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়তে পারে। একটু যদি এই যুদ্ধ কোন দিকে যাবে, আমি আসছি এই যুদ্ধের খবর নিয়ে, মারাত্মক খবর নিয়ে আসছি। যদি এটা এক্সপান্ড হয়, মোস্ট লাইকলি প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন আমরা জানি না, নিউক ব্যবহার হতে পারে এই যুদ্ধে। দিস ইজ অ্যালার্মিং, বাট ইট কুড হ্যাপেন। সো এটা যদি হয় তাহলে পরিস্থিতি কি হবে? সারা মধ্যপ্রাচ্য তছনছ হয়ে যাবে। যে রেমিটেন্সের কারণে আর গার্মেন্টসে কিছু পণ্য বিক্রি করে একটা জিডিপি চলছে, আর মানে রিজার্ভ বাড়ে, দলিসাৎ হয়ে যাবে। আমাদের কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশের ওই লেভেলে আসবে না কখনো, আনলেস আপনি ড্রামাটিক একটা পরিবর্তন করতে পারেন সুশাসনের ক্ষেত্রে, এবং সারা পৃথিবীতে বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বে এই বার্তা দিতে পারে। ওই কনফিডেন্সিয়াল বার্তাটা পজিশনটা তো আমাদের নাই, এখন এই সরকারেরও নাই। যেটা আছে সেটা মন্দের মধ্যে বালের জন্য তারা এটা দেখাচ্ছে। আসলে ওটা আমরা নষ্ট করে ফেলছি বিভিন্নভাবে, মানে শেখ হাসিনা নষ্ট করেছে, বিগত নতুন সরকার আসলে যেটা করা, সেইটা আমরা তরুণ প্রজন্মের উগ্রবাদ এবং ভুল রাজনীতি। এই যে সাদিক কায়ুমের একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট পার্টিকুলার
পার্টিকুলারলি আমেরিকা থেকে মানে নষ্ট হওয়ার জন্য সাদিক কাইমের এক গায়েবানা জানাজা মরতে না। এখন বলবেন ভাই এটা সাথে এটার সম্পর্ক কি? there is a reason why। এটা বললে আপনি বলবেন হয়তো ভাই এটা কি ধরনের পাগল নাকি, আপনি মনে করতে পারেন আমাকে পাগল। এই কথাগুলো তো পাগলামি আপনাদের কাছে, কিন্তু আমি জানি আমি কেন বলছি এই কথাগুলার আমি এই কথাগুলো বলতাম না যদি ভারত আমাদের তিন দিকে না থাকতো। আমি বারবার বলি না, ঘুম থেকে উঠে যখন আমাদের রাজনীতিবিদরা কথা বলবেন, নীতি নির্ধারকরা কথা বলার সাথে সাথে চিন্তা করবেন আমার এই কথাটা ভারতকে উপকৃত করবে কিনা। যদি উপকৃত করে বাংলাদেশের বিরুদ্ধে গেল এটা বলা মানে মানে এটা বলা বন্ধ করতে হবে। দ্যাট ইজ আওয়ার লাইন। যতক্ষণ পর্যন্ত রিস্ক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজ করতে না শিখবেন, ওয়্যার ইজ আওয়ার প্রবলেম, হু আর আওয়ার এনিমিজ, where is the threat coming from for Bangladesh, existential threat coming from which angle? If you don't understand and you can, to be honest with you, assess this one and find like you act accordingly, you do not act accordingly, you can't solve the problem. I'm barbar bolchi, we have a serious problem. Indian aggression and policies are existential threats for Bangladesh. Now the question is, can our politicians understand this stuff? 90% idiots, they don't. They have no idea what the hell is this. তারা মনে করে আমি আমি তাদের মধ্য মাঝখানে যে ঠেঙ্গা সেটাতে যদি আমি তেল দেই সব সমস্যা না, নেভার এভার। দিস ইজ নট দ্য পলিসি, দিস ইজ নট দ্য প্রজেক্ট। এবং আমি আজকে বলতে চাচ্ছি না এখন তারা যে কাজ করে ভারতীয়রা, এদের টিমটা এরা অন্য একটা দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে তারা বড় করেছে। দে লার্ন ফ্রম দেম। দিস ইজ হাউ ব্রুটাল এবং reckless they are towards Bangladesh. You don't believe that? So therefore you can't solve the problem. Absolutely, it's existential threat, of course. There. So এটাই বলছি আমি। তবে এখানে সুখের কথা বলি, আমি আবার বলছি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে ফেলুন। ক্রিকেট এর প্রচার প্রসার, ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার, বারবার বলছি। এবং এই খেলাটা যে ওয়েস্ট অফ টাইম। এই সময়টাতে নিজের সন্তানকে ফুটবল শেখাবেন, ইংরেজি গ্রামার শেখাবেন, এআই শেখাবেন, মাইক্রোসফট অফিস শেখাবেন, অথবা কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো কিছু শেখাবেন। পৃথিবীটা আগের মতো নাই, একজন কাজ করবে সারা পরিবারের মানুষ বসে বসে খাবে। এটা আমাদের সিলেটের আমাদের ট্র্যাডিশন, এটা সিলেটও সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করেন বাকি যে অন্যান্য বাংলাদেশে তো এটা পরিবর্তন হচ্ছেই। এবং এই যে আমি বলছি একটু আগে, আমার ঘরে সব আছে, ফক্স স্পোর্টস আছে, ESPN আছে, কিন্তু মাঝে মাঝে অন্যান্য ধরনের খেলাধুলা আমরা দেখি। তারপর আমি ক্রিকেটের T20 বিশ্বকাপ কবে হলো, কোন দিন হলো, সেটা আমি জানি না। আপনি বলবেন ভাই আপনি খেলা দেখেন না, ইউ হ্যাভ নো আইডিয়া আমি কতটা ক্রিকেট খেলাধুলা করতাম। আমি স্পোর্টসে আমি মনোযোগী, কিন্তু আমি আমি আপনাকে এখনই প্রমাণ দিতে পারবো আমি কতটা স্পোর্টস প্রিমিয়ামসের আমি পে করি মান্থলি দেখার জন্য, এগুলো শুধুমাত্র, রাইট? কিন্তু তারপরে কেন জানেন, আমি মনে করি যে ক্রিকেটের প্রচার প্রসার, বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার, অ্যাবসলিউটলি দূরে থাকুন। ইট ইজ নট অ্যান এন্টারটেইনিং গেম। ফুটবলে মনোযোগ দিন। আপনি মেসির বেস্ট অফ মেসি দিয়ে ইউটিউবে যান, বড় স্ক্রিনে দেখেন, আপনি ফুটবল খেতে পারবেন, উপভোগ না খেতে পারবেন। এটা তো আমি একটু অতিরঞ্জিত কথাবার্তা বলতেছি, অথবা আপনার কাছে খাওয়া swallow. You can it's not like observe or watching. You something like you can eat football. The way he moves. Lamine Yamal, right now, Spanish footballer, Barcelona star. Go and check his dribblings and the way he moves with the ball. It's unbelievable, right? সেদিনে সেই 18 বছরের ছেলে, মাত্র 19 বছর সম্ভবত, সেই ছেলে কিভাবে খেলে দেখলে গতকালকে আমি অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আপনার যে বার্সেলোনা যে খেলাটা হয়েছে, go and check. এর আগের দুটো গেমে গিয়ে দেখবেন, এই সেলুকটা আসতেছে এই ফুটবলে, আমরা দেখবো, রাইট? এই জন্য বলছি এই যে এক হামজা বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে, নাই? কল্পনা করতে পারেন সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উচ্চারিত হয় এখন হামজার কারণে। এই যে রনি সুলেমান, দুইটা ছেলে আসছে, এরাও একসময় স্টার হবে। মনোযোগী দেন, স্বল্প খেলা এই খেলাটা, আর ক্রিকেটটা অলসের খেলা। ইংল্যান্ডেও এখন আর ব্রিটিশরা ক্রিকেট খেলা দেখে না। ওয়াই? প্রথম কারণ হলো ইংল্যান্ডে আগের যে বৃদ্ধ ব্রিটিশ মানুষ ছিল, সাদা মানুষ ছিল, এরা তো মারা গেছে। এখন দেখে যারা ইমিগ্রান্ট কমিউনিটি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এশিয়া আজেবাজে যারা, এর বাইরে কেউ দেখে না তো এখানে। আমরা পড়ে আছি। এগুলো হচ্ছে ভারতের একটা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার একটা মাধ্যম হলো ক্রিকেট। এই জন্য তার ক্রিকেটকে
কন্ট্রোল করে রাখবে আগামী 20 বছর যে কোন ভাবে হোক না কেন, টাকা পয়সা সব দিয়ে। এবং ক্রিকেট অলরেডি সোল্ড আউট টু ইন্ডিয়ান অ্যাগ্রেশন এন্ড ইন্ডিয়ান পাওয়ার ও সুপারমেসি, ওর আপনি যদি বলেন হোয়াটএভার। সো আবার বলছি, বর্জন করুন। তবে আজকে সুখের কথা হলো, এই তামিম ইকবাল এই দালালকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। কিভাবে বললাম, একটু আগে RTV দেখে আসছি, এখন সম্ভবত এটা 20-25 হাজার হয়ে গেছে অলরেডি। মানে আপনার এই যে কি বলে এটাকে, এই ধরেন মানে রিয়াকশন সেখানে। মানে আমি যখন দেখছিলাম 20,000-20,000-এর মধ্যে কল্পনা করেন আপনি, আচ্ছা তাকে এখন 20,000-এর মানে মধ্যে 16,000 মানুষ হাহা রিয়াক্ট দিয়েছেন। প্রত্যেকটা জায়গা তামিমকে রিজেক্ট করেছেন বাংলাদেশের দর্শক এই হাহা রিয়াক্ট মানে মাধ্যমে। সুতরাং তামিম ইকবাল রিজেক্টেড বাই দ্য ক্রিকেট ফ্যান্স অফ বাংলাদেশ। দ্যাট ইজ ইট। এটাই আমাদের সার্থকতা। আবার বলছি, জনগণ যদি আমরা ঠিক থাকি, পৃথিবীর কোন স্বৈরশাসক যত শক্তিশালী হোক না কেন আপনাদেরকে দাবিয়ে রাখতে পারে। কিন্তু আমরা যদি জনগণ ঠিক না থাকি, উই ক্যান্ট ডু দ্যাট। দ্যাট ইজ দ্য বটম লাইন। লেডিস এন্ড জেন্টলম্যান, এরা নিপাতচাক, দালালরা নিপাতচাক। দুঃখ লাগে, তবে এখানে বলে নাকি আপনাদের ক্রিকেট বোর্ড অকুপাইড বাই দ্য ইন্ডিয়ান আগ্রেশনস, এবং ক্রিকেট ইন্ডিয়ান আগ্রেশনস ওয়ান ইন দিস রিগার্ড। অর্থাৎ আবারও মানে ক্রিকেটও ভারতীয় আধিপত্যবাদ জয় হলো। এই আমরা পরাজিত করেছিলাম বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, বাট আবার তারা জয়ী হলো, আবারও তাদের দখলে সবকিছু গেল। দুঃখজনক। আমিনুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারত প্রমাণ করেছে আমাদের বিরুদ্ধে লাগলে আপনার অস্তিত্ব আমরা বিনষ্ট করে দিতে পারি বাংলাদেশে, সেটা তার প্রমাণ করেছে। আমিনুল ইসলাম বুলবুলের চলে যাওয়া, তার প্রস্থান বাংলাদেশের ভারতের কাছে মাথা নত করা এবং পরাজয়ের সবচেয়ে বড় লক্ষণ এবং প্রমাণ। লেডিস এন্ড জেন্টলম্যান, আসি এখন অন্য জায়গাতে। সেটা হলো যে, আবার বলছি, ক্রিকেট ইজ নাথিং বাট এ বক্স গেম রাইট নাও, কলোনিয়াল গেম। এমনিতেই আমি এগুলা বিরোধী। আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আপনার যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই যুদ্ধের কোথায় গিয়ে মানে এখন যাবে, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ আউট অফ কন্ট্রোল রাইট নাও। কোথায় যাবে সেটা আমরা জানি না। নিউক ব্যবহার হতে পারে মানে আপনার কিসে, এই যে মানে মধ্যপ্রাচ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন আজকে, যদি মানে ইরানের সবকিছু গুড়িয়ে দেন, ইরান ধ্বংসস্তূপে পরিণত হবে আনডাউটেবলি। অর্থাৎ মানে সিভিলিয়ানস ইনফ্রাস্ট্রাকচার উইল কাম আন্ডার সিরিয়াস অ্যাটাক এন্ড দে ক্যান ইউজ নিউক টু। সো দ্যাটস ডেঞ্জারাস। আমরা উই ওয়ান্ট পিস। এই যুদ্ধ যদি না হয়, মধ্যপ্রাচ্য ব্যর্থতার পরিচয় দিয়েছে এই যুদ্ধকে। এখনো যদি আমি মনে করি সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত এবং কাতার, if they come together and say, you know what, enough is enough, let's stop right now, let's have a pause and let's talk about that, আমি মনে করি একটা সমাধান আসবে। না হলে এখন যেটা পলিসি যেটা, সেটা হচ্ছে যে, কারণ ইরান তো তারা তো বসে থাকে নাই, এরা শিয়া, এরা 7,000 বছরের সিভিলাইজেশন, তারা কি এভাবে বসে থাকবে? তারা থাকবে না। তারা তো আমি জানি না কোন পর্যায়ে যাবে, তবে নিউক্লিয়ার ওয়ার মানে অস্ত্র ব্যবহার হবে না, সে আশা করি আমরা সেটা চাই। এটা হবে ক্যাটাস্ট্রফিক, ডেঞ্জারাস। ইন দ্য মিন টাইম প্রেসিডেন্ট ট্রাম্পের গতকালকের পোস্ট যেটা দিয়েছেন উনি, এটা আনআমেরিকান, এটা প্রেসিডেন্সিয়াল কোনো পোস্ট হতে পারে না। এজন্য মানে 25th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে একজন প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের কার্যক্রম চালিয়ে যাওয়া অযোগ্য বলে বিবেচিত হলে তাকে সরানোর যে পদ্ধতি, কনস্টিটিউশনাল পদ্ধতি, সেটাকে বলে মানে 25th মানে ইনভোক 25th অ্যামেন্ডমেন্ট ইউএস কনস্টিটিউশনের দ্বারা, যেটা দিয়ে প্রেসিডেন্টকে রিমুভ করা যায়, সেটা নিয়ে কথা উঠতেছে মেইন স্ট্রিমে সব জায়গাতে। নজিরবিহীন ঘটনা, এটাই চলছে এখন এখানে। আজকের নেক্সট 24 আওয়ার্স টু 48 আওয়ার্স এই যুদ্ধ শেষ হবে কিনা, শেষ হলে কিভাবে শেষ হবে, অথবা এই যুদ্ধ কিভাবে এক্সপান্ড হবে এবং কোন পর্যায়ে কতটা ক্যাটাস্ট্রফিক হতে পারে, তার জন্য 24 আওয়ার্স টু 48 আওয়ার্স সময় হচ্ছে সবচেয়ে ক্রুশাল এই মুহূর্তে। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ সময় এই এখন থেকে শুরু মানে পার করতেছে এই মানে ইরান এবং অন্যান্য যারা আছেন তারা এই মুহূর্তে। কেননা এবং আপনারা জানেন যে আজকে বাহরাইনের সব ধরনের জনগণকে রাস্তাতে না বের হওয়ার জন্য আপনার নির্দেশ দিয়েছে সরকার একটু আগে। সো বুঝতেই পারছেন